হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইথ টিচিং এসসি। তো আজকে দেখো তোমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে লেকচার 37-এ। তো এটা দেখো নতুন চ্যাপ্টার তোমাদের কার্য, যেটা কার্য শক্তি বলে একটা চ্যাপ্টার আছে। তো ওরই আজকে ফার্স্ট পার্টটা শুরু হবে কার্য দিয়ে। তো প্রথমে দেখো তোমাদের যেটা আছে টপিকে, সেটা হচ্ছে ওয়ার্ক ডান। এবার কিছু ভ্যারিয়েবল ফোর্স আছে, সেইগুলো দিয়ে কীরকম ওয়ার্ক ডানটা হচ্ছে সেইগুলো, যেমন হচ্ছে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম আছে, আর বাই দ্য সিস্টেমে যে কিছু কিছু ভ্যারিয়েবল ফোর্সের আছে সেইগুলো দেখাবো। দেখো কার্য জিনিসটা কি, এটার জন্য তোমাকে ফার্স্টে জানতে হবে কার্য কী। ঠিক আছে, কার্য কী তোমরা জানবে। আচ্ছা, বলটা নিশ্চয়ই জানো। এবার ধরো আমি একটা বস্তুকে কোনো জায়গা থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন সরিয়ে নিয়ে যাবো বা টেনে নিয়ে যাব, সেটার জন্যে আমি ধরো বস্তুটার উপর একটা বল প্রয়োগ করব। সেই বল আর বস্তুটার যে সরণ হচ্ছে টানার জন্যে, তখন সেই দুটোর গুণফলকে বলা হচ্ছে কার্য। সাপোজ মনে করো আমি এই একটা ব্লক আছে, ঠিক আছে, এই ব্লকটা ধরো নামানো আছে একটা প্লেনের উপর, একটা প্লেনের উপর এই ব্লকটা নামানো আছে ধরো। এবার ধরো এটাকে যদি আমি টেনে এইখানে অবধি নিয়ে এলাম, ঠিক আছে, আমি ডট 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 দিয়ে দিলাম যাতে এটা বুঝতে পারে যে এইখানে আনা হয়েছে ব্লকটাকে। ঠিক আছে, ব্লকটাকে টেনে এইখানে আনা হয়েছে। এবার ধরো ব্লকটা ছিল, আমি একটা মিডল পয়েন্ট এখানে ধরে রাখছি, ধরো এ পয়েন্ট, আর এটা ধরো বি পয়েন্ট। তাহলে আমি যে এফ বল প্রয়োগ করে, ধরো এফ বল প্রয়োগ করে টানলাম, এফ বলটা প্রয়োগ করে ধরো এইদিকে আমি টানলাম, তো সেটার জন্য কী হলো, বস্তুটার ক্ষেত্রে দেখো একটা সরণ হলো। ঠিক আছে, ধরো এস সরণ বললাম, এস এস ডিস্টেন্স গেল, এ বিন্দু থেকে বি বিন্দুর যে ডিস্টেন্স সেটা হলো এস। তাহলে আমি যখন বলবো যে ওয়ার্ক ডান কী, যেমন কার্য কতটা হলো, তাহলে কার্য সমান কী হবে, এফ ইন্টু এস। এবার যদি ভেক্টর দাও তাহলে এফ ডট এস। ঠিক আছে, এরকমভাবে তোমাদের কার্যটা হবে এখানে। এবার যদি কার্যটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু স্কেলার রাশি। ঠিক আছে, স্কেলার রাশি মানে কি, কার্যটা যেহেতু কোনো অভিমুখ নেই, শুধু অ্যাকচুয়ালি ভেক্টর হচ্ছে, বলটা কিন্তু ভেক্টর আর সরণটা কিন্তু ভেক্টর। ঠিক আছে, বল আর সরণ দুজনা ভেক্টর, তাহলে এই দুটো গুণফল কিন্তু কার্য হচ্ছে একটা স্কেলার রাশি। এরকম তোমরা যদি একটা মানে এরকম কোশ্চেন যদি পড়ে যে এরকম একটা উদাহরণ, যে যার ক্ষেত্রে দুটো ভেক্টর রাশি গুণফল একটা স্কেলার রাশি হচ্ছে, সেটা কিন্তু কার্য। ঠিক আছে, তো দেখো ডেফিনেশন কীরকম লিখবে দেখো, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বলটির অভিমুখে যদি বস্তুর সরণ ঘটে, তাহলে প্রযুক্ত বল ও সরণের গুণফলই হলো কৃতকার্য। ঠিক আছে, এটাকে যদি আমি এখানে ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, তাহলে ডাব্লিউ সমান কী হবে, এফ, দেখো এফ বল প্রয়োগ করেছি। ঠিক আছে, তাহলে এফ বল প্রয়োগ করে আমি এস, এস সমান সরণ হলো, তাহলে ডাব্লিউ সমান কী হবে, এফ ইন্টু এস। এবার দেখো যদি কোনো ক্ষেত্রে কী হয়, বলের অভিমুখ আর সরণের অভিমুখ যদি একই দিকে না হয় বা একই সরলরেখা বরাবর না হয়, তখন কী হবে, যদি বল ও সরণের অভিমুখ
একই সরলরেখা বরাবর না হয়, না হয়, মানে যদি আমি ধরলাম, ধরো যে বলটা আছে, সেই বলটা ধরো একটা অভিমুখে, মানে ধরো একটা কোণে যদি আমি প্রয়োগ করি, ধরো আমি বস্তুটাকে টেনে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তাই এই ছবিটা আমি আরেকবার দেখাচ্ছি এখানে। ধরো এটা ব্লকটা, ঠিক আছে। এই ব্লকটাকে ধরো, এই ব্লকটাকে আমি যদি টেনে নিয়ে যাই, ঠিক আছে, টেনে নিয়ে যাই মানে কীরকম দেখো, ধরো এই ব্লকটার জন্য যে বলটা আছে, সেই বলটা ধরো আমি এই দিকে প্রয়োগ না করে আমি একটু অ্যাঙ্গেল করে প্রয়োগ করছি, ঠিক আছে। এই বস্তুটার সাপেক্ষে ধরো এটাকে আমি এই অ্যাঙ্গেল করে কিন্তু বলটা প্রয়োগ করা হয়েছে, আর বলের যেদিকে সরণ ঘটে সেই অভিমুখটা থেকে আমি এইদিকে দিচ্ছি। তার মানে কি, আমি এইদিকে যে বলটা প্রয়োগ করছি, এই বলটার সাপেক্ষে ধরো সরণটা আমার ঘটছে এদিকে, তাহলে বলের কিন্তু অভিমুখটা দেখো, অ্যাকচুয়ালি সরণটা আমার এস দেখো এইদিকে ঘটছে, ঠিক আছে। এবার অ্যাকচুয়াল বলটার অভিমুখটা আমি যদি এইদিকে ক্যালকুলেট করতে চাই, যদি তোমরা এমনি উপাংশ বিভাজন করো, ধরো এফ বলটা যেটা কি হচ্ছে, যদি এফ এইদিকে হয়, এফ বলটা এইদিকে হয়, তাহলে এর এইদিকের উপাংশটা কী হবে, এফ কস থিটা, আর ওপরের দিকেরটা কী হবে, এফ সাইন থিটা। এফ সাইন থিটাটা নিয়ে আমার কাজ নেই, স্মরণের অভিমুখে কোনটা আছে সেটা তাকে লক্ষ্য রাখতে হবে। তার মানে এইখানে যদি কোনটা আমার ধরো কোনটা আমি যদি বলি থিটা হয়, ঠিক আছে, তাহলে এই দিকের উপাংশটা কী হবে, এই দিকেরটা, তাহলে এই দিকেরটা হবে কী দেখো, এফ কস থিটা, ঠিক আছে। এফ কস থিটাটা কিন্তু ওই স্মরণের দিকে আছে, তখন কী হবে, তখন যেদিকে স্মরণের অভিমুখে উপাংশটা থাকবে আমি সেই দিকের উপাংশের পার্টটা শুধুমাত্র নেব। তার মানে কি, আমি যদি বলি ডাব্লিউ মানে ওয়ার্কটা কী হবে আমার এই ক্ষেত্রে হবে, ওয়ার্ক সমান এফ কস থিটা উপাংশটা ইন্টু আমার এস, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু তখন কার্যের মানটা এরকম হবে, ওই যেদিকে আমি বলটা প্রয়োগ করলাম, মানে যে অভিমুখে যার সাপেক্ষে কোনটা একটা কোণে প্রয়োগ করি তার কস থিটা উপাংশ ইন্টু আমার এখানে কিন্তু সরণটা হবে, ঠিক আছে। এবার ধরো তোমাদের কার্যটা কী ধরনের রাশি, ঠিক আছে, কার্য একটি স্কেলার রাশি, ঠিক আছে, কারণ কার্যের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, ঠিক আছে। যেহেতু নির্দিষ্ট কোনো অভিমুখ থাকে না, সেহেতু কার্য কিন্তু একটা স্কেলার রাশি। এবার যদি এটাকে এরকম ভেক্টরের নোটেশন দিয়ে দেখাতে চাও, তাহলে ডাব্লিউ সমান আমি কি বলতে পারি, এফের এফ কিন্তু বল কিন্তু একটা ভেক্টর রাশি, সরণ কিন্তু একটা ভেক্টর রাশি, কিন্তু এই দুটো গুণ করলে এই যে ডাব্লিউ আসছে, ডাব্লিউ কিন্তু এফ কিন্তু ভেক্টর, এস কিন্তু ভেক্টর, ডাব্লিউ কিন্তু স্কেলার রাশি কিন্তু এক্ষেত্রে, ঠিক আছে। ওই যে বললাম একটা উদাহরণ, যদি বলে এমন একটা রাশি উদাহরণ যার দুটো স্কেলার, দুটো ভেক্টর রাশি গুণফল একটা স্কেলার রাশি পাওয়া যায়, তখন কিন্তু কার্যটা হবে এক্ষেত্রে, ঠিক আছে। এবারে পয়েন্ট করবে যে কোনো সংস্থার ওপর কৃতকার্য, ঠিক আছে। কোনো বস্তু সংস্থার ওপর কৃতকার্য, মানে কার্যটা কি হবে, এখানে এইটাকে বলা হচ্ছে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, ঠিক আছে।
আর একটা আছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, কোনো সংস্থার উপর কৃতকার্য, আর একটা সংস্থা বল সংস্থার দ্বারা কৃতকার্য। দুটো সিস্টেম কিন্তু এক না। দেখো সংস্থার ওপর কৃতকার্য, এর মানে এই জিনিসটা কি বটে, মানে ধরো যদি মনে করো একটা সংস্থা আছে যেখানে কি হচ্ছে অনেকগুলো বস্তু আছে, ঠিক আছে। ধরো আমি কি বললাম যে লিখবে যে একাধিক, একটা বস্তু সংস্থা আছে তার মধ্যে কি অনেকগুলো বস্তু আছে, বস্তুর সমন্বয়ে গঠিত কোনো বস্তু সংস্থার ওপর বল প্রয়োগ করে যদি ভিন্ন ভিন্ন বস্তু সরণ ভিন্ন হয়, ঠিক আছে। তখন দেখো ধরো এই যে আমি বলে একাধিক বস্তু সমন্বয়ে গঠিত বস্তু সংস্থার উপর যদি বল প্রয়োগ করলে যদি ভিন্ন ভিন্ন বস্তুর ক্ষেত্রে তখন সরণ হয়, তখন সেক্ষেত্রে কী হবে যে কৃতকার্য সমান কী হবে, ওই যে বস্তু সংস্থার ওপর ক্রিয়াশীল বল ইনটু এটা কী হবে কার্য সমান বলের প্রয়োগ বিন্দুর সরণ। ঠিক আছে, মানে কোনো বস্তু সংস্থার ওপর আমি কার্যটা করছি, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। তার মানে কি একটা বস্তু সংস্থায় এক গাদা অনেকগুলো বস্তু নিয়ে করে তাদের ক্ষেত্রে মানে ধরো বস্তুগুলো আলাদা আলাদাভাবে যে বল প্রয়োগ করলে যদি আলাদা আলাদা যে বস্তুগুলো তাকে যদি সরণটা যদি ভিন্ন হয় তখন বস্তু সংস্থা ক্রিয়াশীল কৃতকার্যটা কী হয়, বস্তু সংস্থার ওপর ক্রিয়াশীল বল ইনটু বলের যে প্রয়োগ বিন্দু সরণ। প্রথমেই যখন আমি ওয়ার্কের ডেফিনেশন বলি তখন বলেছি দেখো বলটির অভিমুখে যদি বস্তু সরণ ঘটে, যে বস্তুটার ক্ষেত্রে সরণ ঘটে তার মানে কি এখানে যে বলের ওখানে আমি প্রয়োগ বিন্দুটার ক্ষেত্রে সরণটা বললাম। এবার দেখো ধরো একটা বস্তু সংস্থা, ঠিক আছে, বস্তু সংস্থা মানে কি আমি কি ওই বস্তু সংস্থাটার ওপর কার্যটা করছি বাইরে থেকে, ঠিক আছে। ওয়ার্ক ডান এটা কী হবে অন দ্য সিস্টেম, এক্ষেত্রে ধরো আমি বাইরে থেকে বল প্রয়োগ করছি, ঠিক আছে, মানে কি এখানে ধরো বাইরে থেকে বল প্রয়োগ করা মানে কি আমি বাইরে থেকে বলটা দিচ্ছি ওখানে, মানে বস্তু কিন্তু বস্তু সংস্থানে কিন্তু নিজে থেকে কার্য করে না সেক্ষেত্রে। এবার এখানে একটা ব্যাপার হয় তোমাদের ক্ষেত্রে পজিটিভ হয় নেগেটিভ একটা, মানে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম একটা হয়, ওয়ার্ক ডান তোমাদের ওই বাই দ্য সিস্টেম একটা হয়, একটা অন দ্য সিস্টেম। আমি যেটা করলাম এটা হচ্ছে অন দ্য সিস্টেম। এবার বাই দ্য সিস্টেম ব্যাপারটা দেখো, মানে তখন কিন্তু মানে ওই যে সংস্থাটা আছে ওটা কিন্তু নিজে থেকে কার্য করবে। বল সংস্থা দ্বারা কৃতকার্য, ঠিক আছে, এটি কি হবে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। ঠিক
ঠিক আছে। এইখানে দেখো, এইখানে সিস্টেমটি কি হচ্ছে, বস্তু সংস্থাটা নিজে থেকে কার্য করবে। তার মানে দেখো এখানে লিখছি যে কোনো বস্তুর ওপর একাধিক বল প্রযুক্ত হলে ওই বল সংস্থা দ্বারা কৃতকার্য প্রত্যেকটি বল দ্বারা কৃতকার্যে যোগফলের সমান হয়। ঠিক আছে, মানে বল সংস্থার যে লব্ধি কৃতকার্যটা, ধরো আমি বললাম বল সংস্থার ক্ষেত্রে যদি বলি বল সংস্থার লব্ধি বল এফ হয়। ঠিক আছে, তার মানে ধরো আমি কি বলছি ওয়ার্ক ডানটা কীরকম হবে, ডাব্লিউ সমান কী হবে, ছোটো ছোটো ওই প্রথম বস্তু দ্বারা ধর একটা সংস্থা দ্বারা, তাহলে W2 প্লাস W3 এরকম করে ছোটো ছোটো সংস্থা দ্বারা যে কৃতকার্যটা হবে সেইটার সঙ্গে সমান হবে যে F ইন্টু S এই ক্ষেত্রে। ঠিক আছে, এটা কী হবে, তখন কি বল সংস্থাটা কী হবে, যে কৃতকার্য দ্বারা মানে টোটাল যে বল সংস্থার যে কৃতকার্যগুলো হচ্ছে টোটাল যে যোগফলটা হবে W1 W2 W3, সেটা মানে প্রত্যেকটা বস্তুর জন্য কৃতকার্য সেটা টোটাল ওই সংস্থার মোট কৃতকার্যের সঙ্গে সমান হয়। তখন এটা কি হয়ে যাবে কি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। ঠিক আছে, এবারে তোমাদের একটা ব্যাপার আছে, একটা বলের বিরুদ্ধে কার্য, একটা বলের দ্বারা কৃতকার্য। কখন বলের দ্বারা কৃতকার্য হয় আর কখন বলের বিরুদ্ধে কৃতকার্য হয়, এখানে ওই পজিটিভ নেগেটিভের ব্যাপারটা আসে কিন্তু। ঠিক আছে, এবার তোমরা করবে বলের দ্বারা কৃতকার্য আর একটা হচ্ছে বলের বিরুদ্ধে কৃতকার্য। মানে কি, ধরো এইখানে কিন্তু যখন বলের দ্বারা মানে এইখানে ধরো বাইরে থেকে একটা এজেন্ট, ঠিক আছে, এক্সটার্নাল এজেন্ট, এটা বলতে পারো যে এক্সটার্নাল এজেন্টটা কিন্তু তোমাদের বাইরে থেকে কিন্তু কাজ মানে বলটা কিন্তু দায়ী হচ্ছে, ওই বলটার জন্য কিন্তু দায়ী হয়, এক্সটার্নাল এজেন্ট ওখান থেকে থাকে কিন্তু। ঠিক আছে, এক্সটার্নাল এজেন্ট যদি কার্য করে তখন কিন্তু বলের বিরুদ্ধে কিন্তু কার্যটা তোমাদের হবে, তখন সেক্ষেত্রে এক্সটার্নাল এজেন্ট। এবার ধরো মানে কি একটা বলের দ্বারা যখন কার্য তখন ক্ষেত্রে হচ্ছে না, কিন্তু বলের এক্সটার্নাল এজেন্ট যখন কাজ করছে তখন কিন্তু বলের বিরুদ্ধে কিন্তু কার্যটা হবে। এটা তোমাদের একটা ব্যাখ্যা বলছি। ধরো ওপর থেকে নিচের দিকে অভিকর্ষের দিকে যদি কোনো একটা বস্তু পড়তে থাকে, ঠিক আছে, অভিকর্ষের দিকে যদি কোনো বস্তু নিচের দিকে নামতে থাকে অভিকর্ষের দিকে, তখন কী হচ্ছে অভিকর্ষের প্রভাবই কিন্তু নামবে, সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে কেউ মানে একটা বল প্রয়োগ করে নামাচ্ছে না। কিন্তু যদি আমি অভিকর্ষের বিরুদ্ধে ধরো একটা ওপরের দিকে কোনো বস্তুকে আমি যদি তুলি, ওপর থেকে নিচে দিকে নামলে অসুবিধা নেই, কিন্তু নিচে থেকে ওপর দিকে তুললে কিন্তু আমাকে অভিকর্ষের বিরুদ্ধে কিন্তু কাজ করতে হবে। তার মানে এখানে কিন্তু বহিস্থ এজেন্টকে দিয়ে কেন। ঠিক আছে, এবার তোমাদের যদি আমি একটা জিনিস বলি যে এখানে বৃত্তীয় গতি কেসটা তোমাদেরকে আগে করে রেখেছিলাম, সেহেতু যদি বৃত্তীয় গতি কেসটাকে আমি ধরি কার্যহীন বল, কিন্তু ওই অভিকেন্দ্র বলটা কিন্তু একটা কার্যহীন বলে কিন্তু উদাহরণের মধ্যে পড়ে, আমি ওখানেও কিন্তু ব্যাপারটা বলেছিলাম। তাহলে এখানেও দেখে নাও ব্যাপারটা একবার। ধরো এবার এটার জন্য কি হচ্ছে অভিকেন্দ্র বলের, ধরো অভিকেন্দ্র বলটা কোন দিকে কাজ করছে, সেন্টারের দিকে। ঠিক আছে, সেন্টারের দিকে দেখো অভিকেন্দ্র বলটা কাজ করছে, আর বস্তুর কি গতির অভিমুখটা কোন দিকে হবে দেখো,
বস্তু যদি ধরো এইদিকে হয়, ঠিক আছে, এটা কি অভিকেন্দ্র বলটা, অভিকেন্দ্র বল, আর এটা কি বস্তুর গতি, বস্তুর গতির অভিমুখ, ঠিক আছে এটা। তাহলে কী হবে, অভিকেন্দ্র বলটা আর বস্তুর গতি অভিমুখটা দেখো পরস্পরের সাপেক্ষে এটা কত কোণ আছে, এটা দেখো 90 ডিগ্রি কোণ আছে। তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে যে এই কোণটা যে 90 ডিগ্রি হচ্ছে, এই কারণে কী হয়ে যাবে ওই মানে ওই অভিকেন্দ্র বলটা কিন্তু এক ধরনের কিন্তু কার্যহীন বল, ঠিক আছে। তো তোমাদের আজকে এই কার্যের এইটুকু টপিক অবধি হলো। এবার আরেকটা টপিক যেটা হয় কি, কার্যের এককটা আর পরম একক যেগুলো হয় সেগুলো তোমাদের বলে দিচ্ছি। এসআই একক আর মাত্রাটা। আচ্ছা, কার্যের এসআই একক, এসে কী হবে, ডাব্লিউ সমান কি এফ ইন্টু এস, তার বলের একক কি নিউটন ইন্টু আমার মিটার। তাহলে এটাকে নিউটন মিটারটাকে আমি কি বলতে পারি, জুল, ঠিক আছে। তাহলে এইখানে যে বলতে পারো এসআই 1 জুল বলতে পারো, তাহলে 1 জুল সমান আমি কি বলতে পারি, কী হবে যে 1 নিউটন ইন্টু 1 মিটার। এবার 1 জুলের এটা কি হলো এসআই। এবার সিজিএসে যদি বলো, সিজিএসে কী হবে, সিজিএস হবে ডাব্লিউ সমান কি এফ ইন্টু এস, তাহলে এটিকে হবে ডাইন ইন্টু সেন্টিমিটার, ঠিক আছে। এটাকে কী বলা হবে, আর্ক বলা হয়, আর্ক, ঠিক আছে। তাহলে ই আর জি, তাহলে এখানে বলতে পারো এখানে 1 আর্ক, 1 ডাইন ইন্টু 1 সেমি, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে এসআই সিজিএস একক। এই হলো মাত্রা, তাহলে মাত্রা কী হবে, মাত্রা আগে মাত্রাটা দেখিয়ে দিই, তারপর তোমাদেরকে ওই 1 জুল আর 1 আর্কের যে ডেফিনেশনটা হয় সেটা আমি বলে দেবো। তাহলে প্রথমে হচ্ছে ডাব্লিউ সমান কি এফ ইন্টু এস, তার মানে বলের মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার -2 থার্ড বাকেট ইন্টু এস এর মাত্রা কি এল, তাহলে এটিকে হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা হবে কি কার্যের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এবার যদি বলো 1 জুলের ডেফিনেশন, 1 জুল, 1 জুলের ডেফিনেশন কী হবে, 1 নিউটন, ঠিক আছে, 1 এন বল প্রয়োগ করে যদি কোনো বস্তুর সরণ 1 মিটার হয়, ঠিক আছে। 1 নিউটন বল প্রয়োগ করে যদি কোনো বস্তুর সরণ 1 মিটার হয়, তাহলে সেই পরিমাণ কৃতকার্যকে 1 জুল বলা হবে, ঠিক আছে। আর 1 যদি বলো আর্ক, ইআরজি আর্ক, ঠিক আছে। আর্ক কি বলো যে 1 ডাইন বল প্রয়োগ করে যদি
কোনো বস্তুর সরণ 1 সেন্টিমিটার হয় তাহলে সেই পরিমাণ কৃতকার্যকে 1 আর্ক বলা হবে। জুল আর আর্কের মধ্যে সম্পর্ক এটা লিখে নেবে। জুল আর আর্কের মধ্যে সম্পর্ক কি? এটা কি হবে? দেখো 1 জুল সমান কি? 1 নিউটন ইন্টু 1 মিটার। তাহলে 1 নিউটন কি? 1 নিউটন মানে 10⁵ ডাইন ইন্টু 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার। তাহলে 10⁵ ইন্টু 100 মানে 10⁻² ডাইন সেমি, ঠিক আছে, মানে 10⁷ ডাইন সেমি মানে কি আবার আর্ক ইয়ারজি। তার মানে কি হলো 1 জুল সমান 10⁷ আর্ক। ঠিক আছে। এবার তোমাদের আরেকটা একক হয় যেটা ওই এফপিএসে বলে, ঠিক আছে। এফপিএসে যেহেতু তোমাদের কাজে লাগে না সেহেতু আমি তোমাদের আর বলিনি এফপিএসের কেসটা। এফপিএসে হয় কি, একটা ফুট হয়, একটা মানে ফুট ইন্টু পাউন্ডাল হয়, ঠিক আছে। মানে কোনো বস্তুর উপর যদি 1 পাউন্ডাল বল প্রয়োগ করে ওই বলের অভিমুখে যদি বস্তুটা সরণ 1 ফুট হয়, ঠিক আছে। এগুলো লিখে নেবে একটু, যে 1 ডাইন বল প্রয়োগ করে যদি আচ্ছা এইখানগুলো একটু কারেকশন করবে। যদি ওই বলের অভিমুখে 1 নিউটন বল প্রয়োগ করে যদি ওই বলের অভিমুখে কোনো বস্তু, এখানেও লিখে নেবে ওই বলের অভিমুখে, ঠিক আছে, এই কথাটা অ্যাড করবে। কোনো বস্তু সমান 1 সেন্টিমিটার, ঠিক আছে। ওই বলের দিকে হচ্ছে ওই যে প্রথমেই বললাম যে সরলরেখা একটা ব্যাপার আছে, আর নাহলে কোণ হয়ে গেলে অন্যরকম একটা অ্যাঙ্গেল পড়ে যায়। তো তোমাদের আজকে এত দূরই। নেক্সট ক্লাসে তোমাদেরকে আরও এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তারপরে যে টপিকগুলো থাকবে নেক্সট ক্লাসে তারপর ওই টপিকগুলো নিয়ে আলোচনা হবে।